কি অবস্থা তোমাদের? বাকিরা কই? এখনো 65। মিস, কথা শোনা যায় না। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আপনি মিউট করা। এখন শোনা যাচ্ছে? জি ম্যাম, একটু আটকে যাচ্ছে আর কি। আচ্ছা, এটা নেটের ডিস্টার্বের জন্য। স্ক্রিন শেয়ার হচ্ছে তো? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখতে পাচ্ছি। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকে। একদম সিলেবাস। ঠিক আছে, তাহলে আমরা শুরু কেমন? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এর আগে তোমাদের কেউ একজন বলো। ম্যাম, আপনার কথা অনেক কেটে কেটে আসতেছে। যাচ্ছিলাম না।
এখন ক্লিয়ার আছে? না মিস, না ম্যাম, না ম্যাম, ভেঙে ভেঙে আসে। মেইন পয়েন্টে ম্যাডাম কথাগুলো আটকে আটকে আসে। একটু এখন ঠিক আছে কিনা দেখো। সাউন্ড ক্লিয়ার? জি ম্যাম। সবাই শুনতে পাচ্ছ? জি ম্যাম, এখন ভালো শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমেই শুরু করব ডেফিনিশন অফ অ্যাকাউন্টিং দিয়ে, ঠিক আছে? আমরা যতক্ষণ অ্যাকাউন্টিং এর মধ্যে থাকবো ততক্ষণ পর্যন্ত আসলে ঘুরে ফিরে অ্যাকাউন্টিং ডেফিনিশনটা আমাদেরকে একটু ডিসকাস করতে হবে। তো দেখি কেউ একজন বলো, হোয়াট ইজ অ্যাকাউন্টিং? accounting is an information system which identifies, records, and communicate financial information to interested users. ইয়েস, এটা ছিল আমাদের অ্যাকাউন্টিং এর মডার্ন ডেফিনিশন, ঠিক আছে? দিস ডেফিনিশন হোল্ডস এ লট অফ ডিসকাশন। Already we have completed some chapters: journal, double entry system, ledger, trial balance, etc. Okay, that means we discussed 3 functions in accounting: identification, recording, and communication. Clear? Identifying means identifying financial events from non-financial events. Then recording. In the recording section, we have completed 2 chapters named journal and ledgers. Okay? And last function was communication. We have to communicate the accounting information to interested users in the form of some reports in a structured format. See, in journal and ledger, the information we generated was not structured. There are a lot of information, but no information was structured. If we want to communicate the accounting information to its interested users, then we have to prepare some reports. That means we have to structure the information. That is, which will provide more meaningful information to its users. আমরা যখন জার্নাল এবং লেজার করেছিলাম ওখান থেকে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি, কিন্তু ইনফরমেশন গুলো থেকে আসলে আমরা কোনো মিনিংফুল ইনফরমেশন, মিনিংফুল মেসেজ পাচ্ছিলাম না। যেমন ধরো, আমি যদি জানতে চাই যে কোনো একটা কোম্পানির মোট লাভ কত, তাহলে এই লাভের পরিমাণ অথবা লসের পরিমাণ জার্নাল এবং লেজার থেকে জানা যাবে না। বুঝতে পেরেছো? এই জন্য আমাদেরকে কি করতে হবে? কিছু রিপোর্ট তৈরি করতে হবে। এই রিপোর্টে কি করা হয়? জার্নাল, লেজারের ইনফরমেশন যেগুলো থাকে, আদার্স কিছু ইনফরমেশন থাকবে, এই ইনফরমেশন গুলো আমরা আরেকটু স্ট্রাকচার করব, আর কিছু রুলস ফর্মুলা মেনটেন করার মাধ্যমে ইনফরমেশন গুলো আরেকটু সাজাবো, ঠিক আছে? যেমন ধরো ট্রানজেকশন থেকে আমরা জার্নালে একভাবে প্রসেসিং করলাম, জার্নাল থেকে লেজারে গিয়ে ইনফরমেশন গুলো আরেকটু প্রসেস করলাম, আরেকটু স্ট্রাকচার করলাম। এরপরে এই ইনফরমেশন গুলো আরো স্ট্রাকচার করার জন্য, আরো প্রিসাইজ করার জন্য আমাদের কিছু রিপোর্ট তৈরি করতে হবে। এই রিপোর্ট গুলোকেই বলা হচ্ছে এক কথায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এন্ড অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ কমিউনিকেটেড থ্রু দ্য প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, আমরা যদি অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজারের মধ্যে ফাইনালি যদি জানাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। এক্ষেত্রে জার্নাল এবং লেজারে যে কাজগুলো আমরা করেছি এগুলো থাকবে বিহাইন্ড দ্য সিন। জার্নাল এন্ড লেজার উইল act as the backup file for financial statement, but journal and ledger will never be communicated with the users of accounting information. ঠিক আছে? জার্নাল এবং লেজার গুলো ইন্টারনাল ইউজের জন্য থাকবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করার জন্য থাকবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করাকে ব্যাকআপ দিবে, কিন্তু যা কমিউনিকেট করা যাবে না। তার জন্য আমাদেরকে অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। ওকে, এখন আমরা ডেফিনিশনে আসি।
Financial statements or financial reports are formal records of financial activities and position of a business, a person, or other entity. দেখো ফর্মাল রেকর্ডস অফ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস অ্যান্ড পজিশনস দুইটা বিষয়, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে কি পজিশন। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস বলতে বোঝাচ্ছে যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো করবে একটা বিজনেস অর্গানাইজেশন, এই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের রেজাল্ট কি, প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, এই যে ক্যালকুলেশন গুলো করা, এটাকে বলা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এরপরে হচ্ছে পজিশন অফ এ বিজনেস, পারসন অর এন্টিটি। এরপরে আসো পজিশন, দুইটা আলাদা বিষয়। পজিশন বলতে বোঝাচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেটের পরিমাণ কত, টোটাল লাইবিলিটিস এর পরিমাণ কত, ইকুইটির পরিমাণ কত। এক কথায় আমাদের বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে কন্ডিশন স্ট্যাটাস সেটা রিভিল করাটাই হচ্ছে পজিশন। বুঝতে পেরেছো? পজিশন বলতে বোঝাচ্ছে কি বেসিক স্ট্যাটাস অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন এ ইকুয়াল এল প্লাস পি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা ফর্মালি রেকর্ড করব। ফর্মালি রেকর্ড করার জন্য আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমাদের কিছু স্ট্রাকচার ফলো করতে হবে, ফরম্যাট ফলো করতে হবে। এখন আসো, relevant financial information is presented in a structured manner and in a form which is easy to understand. They typically include 4 basic financial statements accompanied by a management discussion and analysis. এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আসলে এখানে কোনো সিঙ্গেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা বলা হচ্ছে না। নো সিঙ্গেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যান সার্ভ অল ইনফরমেশনাল নিডস অফ ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। There are 4 different types of financial statements which have different purposes to serve the users of information. Okay? The 4 basic financial statements are a balance sheet or a statement of financial position, income statement, statement of changes in equity or statement of equity, or a statement of retained earnings. তিনটা নাম আছে দেখো, statement of changes in equity or a statement of equity or a statement of retained earnings. Number 4, a cash flow statement. Okay? এখানে আমাদের 4টা বেসিক স্টেটমেন্টের কথা বলা আছে। তো আমরা ডিটেলস ডিসকাশনে চলে যাই সরাসরি। দেখো, the 4 main types of financial statements are statement of financial position. এই যে আমরা বলেছিলাম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এন্ড ফাইন্যান্সিয়াল পজিশন, আমার একটা আলাদা করে স্টেটমেন্ট তৈরি করতে হবে, সেটাকে বলা হয় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আচ্ছা, করা হচ্ছে দেখো, এটাকে এক কথায় ব্যালেন্স শিটও বলে। দেখো, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অলসো নোন এজ দ্য ব্যালেন্স শিট প্রেজেন্টস দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ অ্যান এন্টিটি এট এ গিভেন ডেট। দেখো, এট এ গিভেন ডেট ইম্পর্টেন্ট, মনে রাখবা। It is comprised of the following 3 elements. Following 3 elements এর মধ্যে তোমরা খেয়াল করো, আমাদের বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন কি ছিল? A equal L plus P, assets, liabilities and equities. দেখো, এই 3টা এলিমেন্ট নিয়ে আমাদের তৈরি করতে হবে ব্যালেন্স শিট অর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। খেয়াল করছো? এখানে দেখো, অ্যাসেট বলতে কি বোঝায়? সামথিং এ বিজনেস ওনস অর কন্ট্রোলস, অথবা দ্য রিসোর্সেস এ বিজনেস ওনস আর নোন এস অ্যাসেটস। একটা বিজনেস অর্গানাইজেশন অথবা যে কোনো এন্টিটি অথবা যে কোনো নন প্রফিট অর্গানাইজেশনের নিকট যত ধরনের রিসোর্স থাকবে, অল টাইপস অফ রিসোর্স ওন্ড বাই এনি পারসন, এন্টিটি অর এনি নন প্রফিট অর্গানাইজেশন উইল বি নোন এস অ্যাসেটস। ক্লিয়ার? Next one, liabilities.
আচ্ছা, লাইবিলিটিস আর সামথিং a business owes to someone. দেখো, লাইবিলিটিস আমরা কি বলেছিলাম? অব্লিগেশন অফ পেমেন্ট টু আউটসাইড পার্টিস, এটা ছিল আমাদের লাইবিলিটিস। বিজনেসের অব্লিগেশন কয় পক্ষের নিকট থাকে? একটা বিজনেসে কয় ধরনের অব্লিগেশন থাকে? একটা বিজনেসে কয় ধরনের অব্লিগেশন থাকে? তোমরা কি শুনতে পাচ্ছ? জি মিস, শোনা যাচ্ছে। আমি তো কনফিউজড হয়েছি মাঝে মধ্যে, আমি ক্লাসে আছি কিনা। একটু রেসপন্স তো করতে হবে নাকি? দেখো, বিজনেসের অব্লিগেশন হচ্ছে দুই ধরনের। দেয়ার আর টু টাইপস অফ অব্লিগেশনস, ইন্টারনাল, এক্সটার্নাল। মনে রাখবা, ইন্টারনাল অব্লিগেশনস মিন্স অব্লিগেশনস টু ওনার্স অফ দ্য বিজনেস। আর এক্সটার্নাল অব্লিগেশন বলতে কি বোঝায়? অব্লিগেশন টু দ্য আউটসাইড পার্টিস। আউটসাইড পার্টি বলতে কি বোঝায়? যেমন ধরো অ্যাকাউন্ট পেয়েবল, তারপর হচ্ছে ব্যাংক লোন থাকলে, যদি ব্যাংক লোন থাকে ব্যাংক, এরপরে ক্রেডিটর্স এটসেট্রা। মানে মালিক ছাড়া অন্য কারো নিকট যদি বিজনেসের অব্লিগেশন থাকে তাহলে সেটাকে বলা হয় কি? এক্সটার্নাল অব্লিগেশন। আর এক্সটার্নাল অব্লিগেশনকে বলা হয় লাইবিলিটিস। মনে থাকবে? নেক্সট ওয়ান, ইকুইটি। হোয়াট দি বিজনেস ওস টু ইটস ওনার্স, মানে হচ্ছে ইন্টারনাল অব্লিগেশন। আমরা কি বলছিলাম? A business organization has two types of obligations, internal, external. Internal মানে হচ্ছে ওনারের নিকট অব্লিগেশন, মালিক যেটা পাবে। আর মালিক যেটা পাবে, ইন্টারনাল অব্লিগেশনকে এক কথায় বলা হয় ইকুইটি। ঠিক আছে? তাহলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অর ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিটে কি কি থাকবে আমাদের? অ্যাসেট, লাইবিলিটিস, ইকুইটি। মানে A ইকুয়াল L প্লাস P, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনের তিনটা আইটেমই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে থাকবে। ক্লিয়ার? এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা? তোমরা আছো? আছি ম্যাম। কোনো প্রশ্ন আছে? একটা বিষয় খেয়াল করো, আমাদের ইকুয়েশনটা কি ছিল? A ইকুয়াল L প্লাস P, মানে কি? এখানে একটি ইকুয়াল রিলেশন থাকবে। ঠিক সেম আমাদের ব্যালেন্স শিটে টোটাল অ্যাসেট ইকুয়াল টোটাল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি সমান হবে। ক্লিয়ার? তাহলে আমরা নাম্বার 2 তে যাই। সেকেন্ড পয়েন্ট, ইনকাম স্টেটমেন্ট। Income statement, also known as the profit and loss statement, reports the company's financial performance in terms of net profit or over a specified period. দেখো, আমাদের ব্যালেন্স শিট ছিল কি? ব্যালেন্স শিট মনে রাখবা, ব্যালেন্স শিট is prepared at a point of time. এটা আমরা একটু আগে বলেছিলাম। দেখো, যেখানে দেখো নোটিয়াল পয়েন্ট ইন টাইম, মানে ব্যালেন্স শিট হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পজিশন, ফাইন্যান্সিয়াল পজিশন ইন্ডিকেট করবে। কিন্তু ইনকাম স্টেটমেন্ট হচ্ছে কি? দেখো, over a specified period. Income statement reports the company's financial performance in terms of net profit or loss
ওভার এ স্পেসিফাইড পিরিয়ড, মানে একটা নির্দিষ্ট সময়, যেমন ধরো 1 বছর হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড। তাহলে আমরা যদি ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, এই 1 বছরের টোটাল যত ইনকাম এবং এক্সপেন্স হয়েছে এই সব কিছু ক্যালকুলেট করার মাধ্যমে টোটাল প্রফিট অথবা টোটাল লস কত হচ্ছে সেটা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে ডিনোট করবে। তার মানে কি, ইট রেকর্ডস অল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস ওভার দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। কিন্তু ব্যালেন্স শিট হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেটে যে কন্ডিশন সেটাই ডিনোট করবে। ক্লিয়ার পার্থক্য? আরেকটা বিষয় হচ্ছে, দেখো আমরা এলিমেন্ট গুলো দেখি। The income statement is composed of the two following elements: income and expense. ইনকাম স্টেটমেন্ট কি রেকর্ড করবে? ইনকাম স্টেটমেন্ট একটা বিজনেস অর্গানাইজেশনের অ্যাকাউন্টিং পিরিয়ডে টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্স কে রেকর্ড করবে। টোটাল ইনকাম, হোয়াট দি বিজনেস হ্যাজ আর্নড ওভার এ পিরিয়ড। Expense, the cost incurred by the business over a period. ঠিক আছে? তাহলে মনে করো আমি 1 বছর অ্যাকাউন্টিং পিরিয়ড নিলাম, তাহলে এই 1 বছরে টোটাল কত ইনকাম হয়েছে, টোটাল ইনকাম এবং এক্সপেন্স, 1 বছরে টোটাল এক্সপেন্স কত Yes. হয়েছে, এই দুটো অ্যাডজাস্ট করার মাধ্যমে আমরা কি করব? মিস হ্যাঁ বলো মিস ফোনটা একটু ল্যান্ডস্কেপ করলে ভালো হয়, বলো। তাহলে মিস সবকিছু আরো ক্লিয়ার দেখা যেত মিস। ঠিক আছে? এই যে দেখো, এই যে দেখো ইনকাম স্টেটমেন্ট, এটা নাম থেকে আমরা বুঝতে পারতেছি ইনকাম স্টেটমেন্ট বলতে বোঝাচ্ছে কি, টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্স একটা বিজনেস অর্গানাইজেশনে কত হয়েছে তার টোটাল একটা রেকর্ডিং। এখন ইনকাম বলতে কি বোঝাচ্ছে দেখো, হোয়াট দি বিজনেস হ্যাজ আর্নড ওভার এ পিরিয়ড। ওভার এ পিরিয়ড বলতে বোঝাচ্ছে বেসিক্যালি অ্যাকাউন্টিং পিরিয়ড। অ্যাকাউন্টিং পিরিয়ডের একটা বিজনেস অর্গানাইজেশনের টোটাল ইনকাম কত, এর সাথে আমাদের রেকর্ড করতে হবে কি, উই হ্যাভ টু রেকর্ড টোটাল কস্ট ইনকার্ড বাই দ্য বিজনেস ওভার এ পিরিয়ড। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। ইনকামের এক্সাম্পল হচ্ছে সেলস রেভিনিউ, ডিভিডেন্ড ইনকাম এটসেট্রা, অ্যান্ড এক্সাম্পলস অফ এক্সপেন্স আর স্যালারিস অ্যান্ড ওয়েজেস, ডেপ্রিসিয়েশন, রেন্টাল চার্জেস, ইন্টারেস্ট এক্সপেন্সেস এটসেট্রা এটসেট্রা। আমরা যখন প্র্যাকটিক্যাল প্রবলেমে যাব, we will have many examples of income and expenses, and at last in the income statement we will find out the net profit or net loss over the specified period, that means accounting period. We have to deduct total expenses from total income, and then we will find out net profit or net loss. If total income is greater than total expense, then there will be net profit. And if total expenses are greater than total income, then the business will incur net loss. যদি ইনকামের পরিমাণ বেশি হয় প্রফিট, আর যদি এক্সপেন্সের পরিমাণ বেশি হয় তাহলে কি হবে, লস হবে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 3, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় আমি ক্লিয়ার করি। আমরা গোয়িং কনসার্ন কনসেপ্ট বিষয়টা নিয়ে একটু ডিসকাস করেছিলাম। গোয়িং কনসার্ন কনসেপ্ট অনুসারে কি, a business organization will continue its operation for an indefinite period of time. আমরা এই জন্য কি করি, লেজার করার সময় মনে আছে একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের ব্যালেন্স পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ডে আমরা ট্রান্সফার করতাম, মনে নাই? গত বছরের যেটা ক্যাশ ব্যালেন্স ছিল সেটা নিয়ে আমি এবছর আবার বিজনেস শুরু করব। লাস্ট ইয়ারের যে ফার্নিচার ছিল, লাস্ট ইয়ারের ফার্নিচার নিয়ে এই বছরে আমি আবার নতুন করে বিজনেস শুরু করব, ঠিক কিনা? এভাবে কিন্তু আমরা কন্টিনিউ করি। এখন ক্যাশের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো, মনে করো আমার লাস্ট ইয়ারের ক্যাশ ব্যালেন্স ছিল 70,000, 70,000।
আর এই বছরের ক্যাশ ব্যালেন্স হচ্ছে মনে করো 85,000। তাহলে এই যে 70,000 থেকে 85,000 এখানে চেঞ্জ কি হচ্ছে? দেখো বছরের শুরুতে ছিল 70,000 ক্যাশ, আর বছরের শেষে কত হলো? 85,000। তাহলে কি হলো এখানে দেখো, ক্যাশ ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে? ইনক্রিজ হচ্ছে ক্যাশ ম্যাম। ইনক্রিজ বাই 15,000। আচ্ছা, এখন দেখো আমরা ট্রানজেকশন অ্যানালাইসিস করার সময় দেখেছিলাম একটা অর্গানাইজেশনে কিছু ক্যাশ রিসিপ্ট থাকবে, কিছু ক্যাশ পেমেন্ট থাকবে। আমি কখনো ক্যাশের কখনো আমার ইনফ্লো হবে, আবার কখনো ক্যাশের আউটফ্লো হবে, ঠিক কি না? এই যে সবকিছু অ্যাডজাস্ট করার পরে আমরা কিন্তু ক্যাশের ফাইনাল ফিগারটা পাচ্ছি, ক্লোজিং ব্যালেন্স পাচ্ছি। আমাদের যে এক্সাম্পলটা আমরা নিলাম, দেখো ওপেনিং ব্যালেন্স 70,000, আচ্ছা ইয়েস মিস। ডিসকানেক্ট হয়ে গেছিল মনে হয় নাকি? আচ্ছা দেখো, আমার ক্যাশের ওপেনিং ব্যালেন্স হচ্ছে 70,000 আর ক্লোজিং ব্যালেন্স 85,000। তাহলে এখানে চেঞ্জ কি হলো? ক্যাশ ইনক্রিজড বাই 15,000 থ্রুআউট দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। এই যে 15,000 চেঞ্জ হলো, এটা কিভাবে হলো? এটা টোটাল অ্যানালাইসিস, এই 15,000 এর অ্যানালাইসিসটাই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। শর্টকাটে কি আমি বোঝাতে পেরেছি তোমাদের? ম্যাডাম আর একবার। আমি যে এক্সাম্পল দিলাম, আমার ক্যাশের ওপেনিং ব্যালেন্স কত? 70,000। 70,000 আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 85,000। আচ্ছা, তাহলে ক্যাশ ইনক্রিজড বাই 15,000। ওকে, দেখো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট উইল প্রেজেন্ট দি মুভমেন্ট ইন ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্সেস ওভার এ পিরিয়ড। এই যে 15,000 যে চেঞ্জ হচ্ছে, এটা কি কি কারণে চেঞ্জ হচ্ছে? এটা টোটাল অ্যানালাইসিসটাই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্লিয়ার? মানে 15,000 চেঞ্জ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। দেখো সারা বছর ধরে আমার এখানে কিছু ক্যাশ রিসিপ্ট থাকবে, কিছু ক্যাশ পেমেন্ট থাকবে। এই ক্যাশ রিসিপ্ট এবং পেমেন্ট, এই ট্রানজেকশন গুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আমাকে বের করতে হবে 15,000 ফাইনাল রেজাল্ট কিভাবে আসলো। এবং এই অ্যানালাইসিসটাই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। দেখো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রেজেন্টস দি মুভমেন্ট ইন ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্সেস ওভার এ পিরিয়ড। মানে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্সের মুভমেন্ট কেমন হচ্ছে, কি কি কারণে ইনফ্লো হচ্ছে, কি কি কারণে ক্যাশ আউটফ্লো হচ্ছে। টোটাল অ্যানালাইসিস উইল বি শোন ইন দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্লিয়ার কিনা?
দেখো একবার, the movement in cash flows is classified into the following segments. দেখো, একটা প্রতিষ্ঠান যখন ক্যাশ করে সেটা হয় ক্যাশ ইনফ্লো, খেয়াল করো। আর যখন ক্যাশ পেমেন্ট করবে সেটাকে বলা হয় ক্যাশ আউটফ্লো, ক্যাশ ইনফ্লো। The movement in cash flows is classified into the following segments. এই যে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো আমরা যখন অ্যানালাইসিস করব, এখানে কিছু ম্যাম ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো কি কখন? এখন ঠিক আছে? ঠিক আছে? জি ম্যাম। নাম্বার 3 আমরা ডিসকাস করছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। দেখো, the activities which cause cash inflow and outflow will be classified into 4 segments: operating activities, investing activities, 3 segments. এটা 3 segments হবে, 4 না। Financing activities, operating, investing, financing. অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কোন অ্যাক্টিভিটি গুলো আসবে দেখো। অপারেটিং অ্যাক্টিভিটিস রিপ্রেজেন্টস দি ক্যাশ ফ্লো ফ্রম প্রাইমারি অ্যাক্টিভিটিস অফ এ বিজনেস। প্রাইমারি অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? একটা বিজনেসের প্রাইমারি অ্যাক্টিভিটি হচ্ছে, মনে রাখবা, গুডস এন্ড প্রোডাক্ট সেল এন্ড পারচেজ করা। ঠিক আছে? আর তাহলে এই প্রাইমারি অ্যাক্টিভিটিস গুলো রেকর্ড করা হবে অপারেটিং অ্যাক্টিভিটিস সেকশনে। নেক্সট ওয়ান, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। Investing activities represent the cash flow from the purchase and sale of assets other than inventories. ধরো একটা প্রতিষ্ঠানের অ্যাসেট পারচেজ করা অথবা সেল করা, এই রিলেটেড যত ট্রানজাকশন থাকবে ক্যাশ ইনফ্লো এন্ড আউটফ্লো, সেগুলো রেকর্ড করা হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হেডিং এর আন্ডারে। নাম্বার 3, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। Financing activities represents cash flow generated or spent on raising and repaying share capital and debt together with the payment of interest and dividend. ফাইন্যান্সিং বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানের টোটাল যে ক্যাপিটালের প্রয়োজন হয়, এই ক্যাপিটাল কালেক্ট করা অথবা কারো মধ্যে যদি লোন থাকে সেই লোন পেমেন্ট করা, এগুলোকে বলা হয় ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। যেমন ধরো তোমার ক্যাপিটাল লাগবে বিজনেসের জন্য 10 লাখ, এই 10 লাখের মধ্যে হতে পারে তুমি ব্যাংক লোন নিলা, কিছু অ্যামাউন্ট তুমি নিজে প্রোভাইড করলে, এগুলো হচ্ছে ফাইন্যান্সিং অফ বিজনেস। ঠিক আছে? এখন মনে করো তুমি ব্যাংক লোন নিছো 4 লাখ, এই 4 লাখ থেকে 1 বছরের মধ্যে 6 মাস পরে 1 লক্ষ পরিশোধ করে দিলা, তাহলে এটাও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে? তারপর হতে পারে তুমি ব্যাংক লোনের উপরে ব্যাংক লোন পরিশোধ না করে ব্যাংক লোনের উপরে ইন্টারেস্ট পেমেন্ট করলে, তাহলে এটাও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শেষ। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা এক কথায় কি করব? ক্যাশ মুভমেন্ট অ্যানালাইসিস করব। কিভাবে?
by classifying the cash transactions into three headings: operating activities, investing activities, financing activities. Operating activities এর মধ্যে কি আসবে? Primary activities of business. Investing activities এর মধ্যে আসবে কি? Purchase and sale of assets. আর financing activities এর মধ্যে কি আসবে? Raising and repaying of share capital and loans together with payment of interest and dividend. এই তিন ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে রেকর্ড করব। এন্ড লাস্ট ওয়ান ইজ স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। ইকুইটি কি বলেছিলাম মনে আছে? হোয়াট ইজ ইকুইটি? ব্যালেন্স শিটে কিন্তু অলরেডি আমরা ক্লেম অথবা ইন্টারনাল অব্লিগেশন অফ বিজনেস, এটা হচ্ছে ইকুইটি। অ্যাকাউন্টিং ইকুয়েশন একটু দেখাইছিলাম তোমাদের। প্রথমে আসবে ক্যাপিটাল, ঠিক কি না? ক্যাপিটাল থেকে কি ক্যাপিটাল থেকে মাইনাস করে কি ড্রয়িংস, নেট প্রফিট থাকলে যোগ করি, নেট লস থাকলে বিয়োগ করব। মনে আছে? অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিন্তু আমি এটা তোমাদের দেখাই দিছি বেশ কয়েকবার। ইকুইটিকে এক্সটেন্ড করলে ক্যাপিটাল প্লাস ড্রয়িংস প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স। ইনকাম মাইনাস এক্সপেন্স মানে হচ্ছে নেট প্রফিট অর নেট লস, ঠিক আছে? এখন দেখো এই যে ইন্টারনাল অব্লিগেশন, ইন্টারনাল অব্লিগেশন একটা বিজনেসে যদি মালিকে নেট প্রফিট এনজয় করে তাহলে ইকুইটির পরিমাণ বেড়ে যাবে। মনে করো বছরের শুরুতে মালিকের ইকুইটি ছিল কত? 10 লাখ। ইন দ্য মিন টাইম বিজনেসে প্রফিট হলো, নেট প্রফিট হলো 1 লাখ, তাহলে ইকুইটি কত হবে? যদি প্রফিট হয় ইকুইটি কত হবে? কত হবে? প্রফিট হলে কি যোগ হবে নাকি বিয়োগ হবে? যোগ হবে, ইকুইটি বাড়বে। হ্যাঁ, তাহলে ইকুইটি কত হবে? ইফ দেয়ার ইজ নেট প্রফিট 1 লাখ, হোয়াট উইল বি দ্য টোটাল ইকুইটি অফ বিজনেস? মানে আগে কত ছিল? 10 লাখ। ওপেনিং 10 লাখ। 11 লাখ। 11 লাখ। If there is net loss 50,000, 10 ইকুইটি 10 লাখ 50,000। how? নেট প্রফিট নেট লস দুইটা তো একসাথে হবে না, হয় প্রফিট হবে নইলে লস হবে। ও তার মানে মাইনাস হবে আগেরটা থেকে। 9,50,000। 9,50,000। If there is drawing 10,000, considering net loss, what will be the equity of business? 9,90,000। 9,40,000। Considering net loss বলছি আমি, লসও হচ্ছে ড্রয়িংও আছে, তাহলে হবে 9,40,000। ওকে, তাহলে এই যে দেখো আমার ওপেনিং ইকুইটি ছিল 10 লাখ, ক্লোজিং কত? 9,40,000। এই যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা যখন আমি স্টেটমেন্টে শো করব তখন সেটাকে বলা হবে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। বুঝাতে পেরেছি? ক্লিয়ার? দেখো ওপেনিং 10 লাখ, ক্লোজিং হচ্ছে 9,40,000। এই চেঞ্জটা কি কি কারণে হচ্ছে? বিকজ অফ নেট লস 50,000, ড্রয়িং 10,000, আমাদের এন্ডিং ইকুইটি ভ্যালু হচ্ছে 9,40,000। তাহলে দেখো 10 লাখ থেকে 9,40,000 এই ফিগারটা যে আসছে, এটাকে আমি যখন স্টেটমেন্ট আকারে ক্যালকুলেশনটা শো করব, ওই স্টেটমেন্টকে বলা হবে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। আমাদের এখানে দেখো স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, অলসো নোন অ্যাজ স্টেটমেন্ট অফ রিটেইনড আর্নিংস, ডিটেইলস দি মুভমেন্ট অফ ওনার্স ইকুইটি ওভার এ পিরিয়ড। এখানে কম্পোনেন্ট কি কি থাকবে দেখো: net profit or loss during the period, share capital issued or repaid during the period। আচ্ছা, শেয়ার ক্যাপিটালের বিষয়টা আমি বলি তোমাদেরকে। তোমরা শেয়ার বিজনেস শুনছো? শেয়ার বিজনেসের সাথে কেউ করো?
শেয়ার মার্কেটে কারো কোনো ইনভেস্টমেন্ট আছে? নাই? হুম, না ম্যাম নাই। কারো নাই। তোমাদের জেনারেল ইউনিভার্সিটির কোনো ফ্রেন্ড থাকলে ওদের সাথে কথা বলবা, ঠিক আছে? একটু ডিটেলস আইডিয়া পাবা, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরাই শেয়ার বিজনেস ইনভেস্ট করে জেনারেল ইউনিভার্সিটিতে। বুঝতে পেরেছো? জাস্ট একটু আইডিয়া রাখা, যাতে ইন ফিউচার চাইলে তোমরা নিজেরাও ইনভলভ হতে পারো। এই যে পেপার পত্রিকায় দেখবা স্টক এক্সচেঞ্জের একটা পেজ থাকে, ঠিক আছে? এটা হচ্ছে বড় বড় কোম্পানিগুলোর যাদের হিউজ পরিমাণ ক্যাপিটালের প্রয়োজন, ওরা করে কি টোটাল ক্যাপিটাল গুলো ছোট ছোট ভাগ করে স্টক মার্কেটে সেল করে, ঠিক আছে? আগে কোম্পানিটা রেজিস্টার্ড হবে, তারপরে ওরা ওদের শেয়ার গুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সেল করবে, এগুলোকে বলা হয় শেয়ার। মানে এটা আসলে হচ্ছে একটা ভাগ, ঠিক আছে? মনে করো আমার টোটাল ক্যাপিটাল লাগবে 10 crore। এই 10 crore-এর মধ্যে কোম্পানি ডিসাইড করলো কি প্রত্যেকটা শেয়ারের মূল্য হবে 1000 করে। এখন 1000 করে শেয়ার কেউ 5টাও কিনতে পারে, কেউ 10টাও কিনতে পারে, ঠিক আছে? এখন স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি অথবা স্টেটমেন্ট অফ ইকুইটিতে কোম্পানি যদি মনে করো ওপেনিং ক্যাপিটাল ছিল 25 লাখ, এর মধ্যে আবার 2 লাখ টাকা শেয়ার সেল করলো, তাহলে এটাও কিন্তু স্টেটমেন্ট অফ ইকুইটিতে যোগ করতে হবে। এরপরে দেখো ডিভিডেন্ড পেমেন্ট। এই যে যারা শেয়ার কিনে ওদেরকে বলা হয় ওনার অফ দ্য বিজনেস। সাপোজ তুমি কোনো একটা কোম্পানির 10,000 টাকার শেয়ার পারচেস করলা, দেন ইউ উইল বি ওয়ান অফ দ্য ওনার্স অফ দ্যাট কোম্পানি, ঠিক আছে? এবং যারা শেয়ার পারচেস করে ওনার সবসময় বিজনেস থেকে প্রফিট এক্সপেক্ট করে। এখন যদি কোনো প্রফিটের কোনো অংশ যদি ওনারদেরকে পেমেন্ট করা হয় সেটাকে বলা হয় ডিভিডেন্ড। তো যদি ডিভিডেন্ড পেমেন্ট করে সেটা আমার স্টেটমেন্ট অফ ইকুইটিতে লিখতে হবে। ডিভিডেন্ড পেমেন্ট বুঝছো? মানে যারা কোম্পানি শেয়ার কিনবে তাদের মধ্যে যদি কোনো লাভ পেমেন্ট করে, লভ্যাংশ পেমেন্ট করে, তখন সেটাকে বলা হয় ডিভিডেন্ড পেমেন্ট। মনে করো তোমার বিজনেসে লাভ হলো 50,000 টাকা। এখন যারা শেয়ার হোল্ডার অথবা ওনার আছে যারা শেয়ার কিনে ওদেরকে আবার শেয়ার হোল্ডারও বলে। তো তুমি ডিসাইড করলা কি 50,000 টাকা থেকে শেয়ার হোল্ডারদেরকে তুমি 30,000 টাকা পেমেন্ট করবা, আর 20,000 টাকা বিজনেসে কাজে লাগানোর জন্য পরবর্তীতে রেখে দিবে। দেখো টোটাল প্রফিট কত? 50,000। তোমরা শুনতে পাচ্ছ? এই 50,000 থেকে 30,000 শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে। যেটা ডিস্ট্রিবিউট করে দিবে সেটাকে বলা হয় ডিভিডেন্ড। আর 20,000 কি করবে? কোম্পানি রেখে দিবে। কেন রেখে দিবে? মনে করো পরবর্তীতে আমার বিজনেসে ফার্দার ইনভেস্টমেন্টের দরকার, অথবা কোনো রিসোর্স অ্যাসেট পারচেস করতে হতে পারে, ঠিক আছে? বিজনেসে কোনো রেনোভেশনের প্রয়োজন হয়, তাহলে এইসব কাজে পরবর্তীতে বাকি টাকাটা ইউজ করবে। বুঝতে পারছো? এটাকে বলা হয় রিটেইনড আর্নিংস। তাহলে আমরা প্রফিট থেকে দুইটা অংশ পাচ্ছি, একটা যেটা ডিস্ট্রিবিউট করে দেবে শেয়ার হোল্ডারের মাঝে সেটাকে বলা হয় ডিভিডেন্ড, আর যেটা কোম্পানি নিজের কাছে রেখে দিবে, নেট প্রফিটের যে অংশটা নিজের কাছে রেখে দিবে সেটাকে বলা হবে রিটেইনড আর্নিংস। ক্লিয়ার? নেক্সট ওয়ান, গেইনস অর লসেস রিকগনাইজড ডিরেক্ট
And last one হচ্ছে effects of a change in accounting policy or correction of accounting error. মনে করো কোম্পানির অ্যাকাউন্টিং পলিসিতে যদি কোনো চেঞ্জ হয় এবং সেই পলিসির কারণে যদি কোনো চেঞ্জ হয় সেটাও আমরা স্টেটমেন্ট অফ ইকুইটিতে লিখব। বুঝতে পেরেছ? তাহলে স্টেটমেন্ট অফ চেঞ্জেস এন্ড ইকুইটিতে আমরা কি লিখব? এক কথায় একটা বিজনেস অর্গানাইজেশনের ওপেনিং ইকুইটি থেকে ক্লোজিং ইকুইটি ফিগারে কিভাবে অ্যারাইভ করে, কি কি কারণে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ গুলো রেকর্ড করবো স্টেটমেন্ট অফ ইকুইটি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ম্যাম ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো এই দুইটা জিনিসটা কি? ইনফ্লো মানে হচ্ছে আসবে, যদি কোনো ট্রানজেকশনের কারণে বিজনেস ক্যাশ রিসিভ করে সেটা হচ্ছে ক্যাশ ইনফ্লো। আর ক্যাশ আউট হচ্ছে বিজনেস ক্যাশে পেমেন্ট করবে, যেমন ধরো স্যালারি পেমেন্ট, এক্ষেত্রে বিজনেস ক্যাশ পেমেন্ট করবে, এটাকে বলা হবে ক্যাশ আউটফ্লো। ক্লিয়ার? মিস, প্রফিট দুই ভাবে ডিস্ট্রিবিউটেড হয় যে দুইটা কি? প্রফিট দুই ভাবে ডিস্ট্রিবিউট না, আসলে প্রফিট অনেক ভাবে ডিস্ট্রিবিউট করা হয়। আমরা বেসিক্যালি জানবো কি একটা বিজনেস টোটাল যে প্রফিট আর্ন করে, প্রফিটের একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে। শেয়ার হোল্ডারের মধ্যে যেটা ডিস্ট্রিবিউট করে সেটাকে বলা হয় ডিভিডেন্ড পেমেন্ট, আর যে অংশটা কোম্পানি নিজের কাছে রেখে দিবে সেটাকে বলা হয় রিটেইনড আর্নিংস। প্রফিট বিভিন্ন ভাবে ডিস্ট্রিবিউট করা যায়, আমরা এত ডিটেলস ডিসকাশনে না যাই, তবে ডিভিডেন্ড এবং রিটেইনড আর্নিংস এই দুইটা টার্ম তোমাদের জানা থাকা দরকার। ম্যাম হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। এখানে হচ্ছে আপনি যেটা বললেন যে মানে প্রফিটের যদি কোনো অংশ বুঝতেছি না, হচ্ছে, আজকে আসলে নেট সমস্যাটা খুব বেশি, বারবার ডিসকানেক্ট হচ্ছে আমার। হ্যালো ম্যাম, বলো, কিছুই শুনি নাই। আচ্ছা আপনি যে বললেন যে ডিভিডেন্ড পেমেন্ট যেটা যেটা হচ্ছে শেয়ার মানে শেয়ার মার্কেট থেকে হচ্ছে যেটা লাভ পাবো আর কি সেটা, কিন্তু এই ক্ষেত্রে ম্যাম লস হইতে পারে না? মানে শেয়ারের বিজনেস করলে তো লসও হইতে পারে। ম্যাম শুনতে পাচ্ছেন?